প্রশ্ন আছে? না স্যার। না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই মাইক্রোফোনটা অফ রেখো। কারো কোথাও অসুবিধা হলে সে শুধু মাইক্রোফোনটা অন করে আমাকে কথা বলবে। বলি 15 নেব না 10 নেব? নাহলে অন্যদের শুনতে অসুবিধা হবে। সবাই মাইক্রোফোন অফ রাখো। লেগেছে কেন এবার থেকে বলছি আমি রুটি খাই ধরো আচ্ছা। এই ক্লাস নিয়ে একটা কথা বলে রাখি। এই যে আমি তোমাদের যে শুরুটা করতে আমি একটু দেরি করি। যদিও দেখো ঠিক 6:45 আমার ক্লাস স্টার্ট হয়ে যায়। কিন্তু ক্লাস করাতে থাকলে তখন তোমরা যদি এন্টার করতে থাকো পড়ানোর ডিস্টার্বেন্স হয়। সেইজন্য আমি প্রথম ৫-৭ মিনিট সবাইকে এন্ট্রি করার সুযোগ দিই। যাদের ক্লাস করার ইচ্ছে থাকবে ঠিক টাইমলি তোমরা কিন্তু এন্ট্রি নিয়ে নেবে। এই যে আমি এখন অফ করে দিচ্ছি আর আমি কিন্তু কাউকে এন্টার করতে দেব না। এখন যতই আমাকে খটখটানি করো, আমি কিন্তু এন্টার করতে দেব না। দেখো যে কলেজেও ক্লাসে আমি ঢুকে গেলে আর কাউকে ঢুকতে দিই না। তাতে পড়ানোর ডিস্টার্বেন্স হয়। এখানেও ঠিক তাই। আমি যদি পড়াতে তোমাদের এসে করবে আমাকে তাকে এন্টার করাতে হবে তাহলে কিন্তু পড়ানোটা হ্যাম্পার হবে। সেজন্য আম আমি তোমাদের সবাইকেই বলে রাখছি যাদের ক্লাস করার ইচ্ছে থাকবে ঠিক লিঙ্ক দেওয়ার পরেই তোমরা এন্ট্রি নিয়ে নেবে। আমি তখনই তোমাদের ৫-৭ মিনিট সমস্ত কিছু অফিসিয়াল কাজকর্মগুলো সেরে নেব। কিন্তু আমি যখন পড়ানো স্টার্ট করব আর কিন্তু আমি কাউকে ঢুকতে দেব না। এন্টারটেইন করব না। বলুন কম্পিউটারে কানেক্ট আচ্ছা। এবার আমার যেটা মাইক্রোফোন আজকে পড়ানো হচ্ছে শুরুতে যেটা বলবো এগুলো ওই কালকেরই ফার্স্ট চ্যাপ্টারে আজকে পড়ালে ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ইনস্ট্রুমেন্টাল টুলস of macroeconomics. Instrumental tools of macroeconomics. তাতে কি যে ফার্স্টলি হচ্ছে মনিটারি পলিসি। Obviously monetary policy instrument. হ্যাঁ, তা মনিটারি পলিসি কে ইস্যু করে হচ্ছে তোমার সেন্ট্রাল ব্যাংক। কিসের জন্য? যখন ইনফ্লেশন হয়ে যায়, ইকোনমিক স্টেবিলিটির জন্য, যাতে সমস্যা না হয় ইনফ্লেশনকে চেক করতে। এটা একটা পদক্ষেপ। তাহলে এই যে ম্যাক্রো ইকোনমিক যেটা আমি বলছি ইনস্ট্রুমেন্টাল টুলস অ্যাকচুয়ালি যে কালকে বলছি ম্যাক্রো ইকোনমিক্সটা কি এগ্রিগেটিভ, তাই তো? তাহলে একটা দেশে যখন ইনফ্লেশন হচ্ছে, ইনফ্লেশন বা বলো ডিফ্লেশন দুটোর কোনোটাই ভালো না। মানে যদি বলো ইনফ্লেশন এবং ডিফ্লেশনের মধ্যে তাও ইনফ্লেশন বেটার দ্যান ডিফ্লেশন, ডিফ্লেশন আরো খারাপ। তা এই বলো ইনফ্লেশন বা ডিফ্লেশন এগুলো হলে পরে এদের চেকিং যাতে আমি এই যে প্রবলেমটা আমার হয়েছে তার থেকে আমার দেশকে কি করে রক্ষা করতে পারবো, রক্ষা কবচ হিসেবে আমি কি করতে পারি যে একটা ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে মনিটারি পলিসি অ্যাপ্লাই করতে পারি। এর মধ্যে দিয়ে তুমি বলতো দেশে মানি সাপ্লাই, ক্রেডিট অ্যান্ড ব্যাংকিং সিস্টেম এগুলোকে কন্ট্রোল করা। সেন্ট্রাল ব্যাংক যে সাপ্লাই অফ মানি অথবা ক্রেডিট পলিসি যেগুলো এফেক্ট হচ্ছে তার মধ্যে দিয়ে এগ্রিগেট ডিমান্ড বা টোটাল আউটপুট কমিউনিটি চেক করে ইরেগুলার বিজনেস সাইকেল মুভমেন্টটাকে কন্ট্রোল ঠিকঠাক রেখে যে ইকোনমিক গোলসে যাতে পৌঁছতে পারে তার জন্য এটা একটা দিক মানে ইনস্ট্রুমেন্ট। ওকে, সেকেন্ডলি কি বলতে পারো যে ফিসকাল পলিসি, এটা আরেকটা ইনস্ট্রুমেন্ট। ফিসকাল পলিসি ইনস্ট্রুমেন্টস
এই দুটোই কিন্তু তোমার ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, এগুলো দুটোই কিন্তু ইনফ্লেশন চেকিং এ ইউজ হয়। মনিটারি পলিসি ইউজ করে কে? সেন্ট্রাল ব্যাংক। আর ফিসকাল পলিসি কে করে? যে সেন্ট্রাল গভর্নমেন্ট, যে ট্যাক্স স্ট্রাকচারের মধ্য দিয়ে যখন তোমার ইনফ্লেশন হাই হয়ে গেছে, তাকে তুমি চেক করতে গেলে ট্যাক্স রেটটা বাড়িয়ে দাও। ট্যাক্স রেট যদি বাড়িয়ে দেওয়া হয়, মানুষ তার মানে তার ইনকামের বেশিরভাগ অংশটা ট্যাক্স দিয়ে দিচ্ছে, তাহলে তার হাতে কি হচ্ছে? অর্থটা কমে আসছে, আর আগের মতো বেশি খরচা করতে সমর্থ হবে না। তাহলে যখনই তোমার বেশি খরচা করে, জিনিসের দামটা বাড়ে কেন? যে পরিমাণ মানুষ ডিমান্ড করছে কিনবে বলে, সেই পরিমাণ সাপ্লাই মার্কেটে নেই, সেই জন্যই দামটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ইনফ্লেশন হচ্ছে। তাহলে এটাকেও চেক করার জন্য এই যে ট্যাক্স স্ট্রাকচারটাকে চেঞ্জিং করে, চেঞ্জ ইন ট্যাক্সেশন পলিসি of the government to influence macroeconomic objectives, change in government expenditure that affects the level of spending in the whole economy and thereby affect the level of national output as well as gross national product. সেখানে তার মানে এই যে ডাইরেক্ট ট্যাক্স যেটা অ্যাপ্লাই করা হচ্ছে, affects disposable income of the community and hence affect aggregate demand of the community and এবং বলতে পারো এই কমিউনিটির সাথে সাথে ন্যাশনাল ইনকাম বা জিএনপি সেটাকে অ্যাফেক্ট করে। তাহলে এটা একটা ইনস্ট্রুমেন্টাল পলিসি। নেক্সট তুমি বলতে পারো যে ফরেন ইকোনমিক পলিসি ইনস্ট্রুমেন্টস, যার সঙ্গে আর কি ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি জড়িত। ফরেন ইকোনমিক পলিসি ইনস্ট্রুমেন্টস বা আমরা যেটাকে বলি ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি, সেটা কি হচ্ছে যে এই যে ইকোনমি যেটা বলতে পারো আরো মোর অ্যান্ড মোর গ্লোবাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটাকে একটা বলতে পারো ম্যানেজ করা, হ্যাঁ, ইকোনমিক পলিসি গুলো যাতে পজিটিভলি হেল্পফুল হয় যে বিভিন্ন দেশের সাথে, যে ট্রেড, ফরেন ইকোনমিক পলিসি যে ট্রেডটা আমি বলছি, ট্রেডটা কার সাথে হচ্ছে? দুটো কান্ট্রির মধ্যে হয়, হ্যাঁ, তাহলে দুটো কান্ট্রি যাতে বেনিফিশিয়ারিজ হয়, যে ট্রেড মানেই হচ্ছে গেইনস, হ্যাঁ, তুমি জিনিস তোমার দেশ থেকে যে জিনিস যাচ্ছে বিনিময়ে তো সেই দেশ থেকেও জিনিস আসছে, তাহলে এই যে অ্যাডভান্টেজ দুটো কান্ট্রিরই, এটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ হতে পারে, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। তাহলে এই যে এগুলোর মধ্য দিয়ে যে ফরেন ইকোনমিক পলিসি, সেটা অ্যাটেম্প করা হয় যে কিপ ইম্পোর্টস আন্ডার কন্ট্রোল and promote export of the country in addition with stable exchange rate. এটা এক্সচেঞ্জ রেট, সেই জন্য আমি এটাকে আরো একটু ভালোভাবে বলি, যদি এক্সচেঞ্জ রেট, যে আজকে বিভিন্ন কান্ট্রি তোমার কি বলে সব দেশের কারেন্সি তো দিয়ে ট্রেড করা যায় না, আমাদের এই দেশের কারেন্সি কি? টাকা, রুপি, তাই তো, রুপিয়া। এটা কিন্তু ট্রেড ইন্টারন্যাশনাল ট্রেড পারপাসে ইউজ করা যায় না, কারণ এর ভ্যালু ভীষণ লো। তাহলে আমাকে ট্রেড করার জন্য হার্ড কারেন্সি ইউজ করতে হয়। এই হার্ড কারেন্সি গুলোর মধ্যে কি কি আছে? ডয়চমার্ক, পাউন্ড স্টার্লিং, হ্যাঁ, তারপরে তোমার ডলার। তা ডয়চমার্ক তো খুবই দামি, তা আমাদের ভারতের পক্ষে ডয়চমার্ক ইউজ করা একেবারেই সম্ভব না। সেই তুলনায় ইন্টারন্যাশনাল কারেন্সি লেভেলে ডলার অনেকটাই কম, হ্যাঁ, তবুও আমাদের দেশ থেকে ডলারের এক্সচেঞ্জ ভ্যালু প্রায় 100 টাকা ছুঁই ছুঁই। তাহলে
এতটাই ডিফারেন্স, মানে $1 হলে আমাকে প্রায় 100 টাকা মতো দিয়ে দিতে হবে। তাহলে আমি যদি বিদেশ থেকে জিনিস আনি, তাহলে আমাকে তার জন্য পেমেন্ট করতে হবে কি বিশাল হিউজ টাকা, যেটা আমার দেশ থেকে বেরিয়ে যাবে, তাই তো? এটা কখনোই কাম্য না। কিন্তু আমি যদি জিনিস পাঠাই, তাহলে আমি তো গেইন করব, এক্সপোর্ট করব, আমাকে ডলারে ভ্যালুতে দেবে। তাহলে এই যে ফরেন কারেন্সি আসলে সেটা কোথায় থাকবে? সেন্ট্রাল ব্যাংকে জমা রাখা হবে, ফরেন কারেন্সি রিজার্ভস হবে। এই যে ফরেন কারেন্সিটা আসলে দেশের যে ইকোনমিটা উন্নত হবে। আজকে আমার দেশে টাকা ছাপানো, ইচ্ছে করলেই তো টাকা ছাপানো যায় না। তার অনেক রুলস আছে। তাহলে তো সরকার যত খুশি টাকা ছাপিয়ে মানুষের হাতে দিয়ে দিত। তুমি ভাবতে আমার হাতে ৳১০০ আছে, তার থেকে যদি ৳১,০০,০০০ থাকে আমি অনেক সুখী। তা কিন্তু নয়। হুম? এই যে তুমি ম্যাম আমি খুব এতেই বলছি যে আমাদের উম আ এখানে মহিলাদের হাতে যেভাবে ধরো লক্ষ্মীর ভান্ডার বা এই অন্নপূর্ণা যোজনা যে টাকা দেওয়া হচ্ছে, এর পেছনে কোনো প্রোডাক্টিভিটি আছে? কোনো প্রোডাক্টিভিটি নেই। আনপ্রোডাক্টিভ টাকা সার্কুলেশনস একেবারেই ইকোনমির পক্ষে মঙ্গলজনক নয়। তুমি টাকা দাও সেখানে, যেখানে কোনো একটা প্রোডাক্টিভ ওয়ার্ক জড়িত। তাহলে ওই প্রোডাক্টিভ ওয়ার্কটা কি করছে? দেশের অর্থনীতিকে উন্নত করতে সাহায্য করছে এবং তার বিনিময়ে সে অর্থ পাচ্ছে। হ্যাঁ? সে তুমি যত ছোট কাজই হোক না কেন, যত কম টাকাই পাক না কেন, সেই টাকা কিন্তু দেশের উন্নতিতে কাজে লাগবে। কিন্তু আনপ্রোডাক্টিভ ওয়েতে কাউকে আইডল ফর্মে বসিয়ে টাকা দেওয়া, সরকারি কোষাগার থেকে টাকা চলে যাওয়া, সেটা কখনোই কাম্য নয়। হুম? এতে দেশের ক্ষতি হয়। হ্যাঁ, তুমি হয়তো ভাববে আমার ভালো। কেন? মানুষের একটা মানি ইলিউশন আছে। মানি ইলিউশন, যে তোমার কাছে মনে হবে কি যে আমি যত টাকা পাচ্ছি, আমি তো ভালো আছি, আমার বেশ ভালো আছে। কিন্তু এই যে ক্ষণিকের ভালো থাকাটা ভবিষ্যতের পক্ষে খুব দুর্বিষহ। আজ তুমি ভালো আছো বলছো, ভবিষ্যতে তুমি সবচেয়ে খারাপ থাকবে ভবিষ্যতে। কেন? এই যে সরকার কোষাগার থেকে টাকা বেরোতে এমন জায়গায় চলে যাবে, তখন তোমার এই টাকা তো আর সরকার দিতে পারবেই না। উপরন্তু তুমি রোজগারের পথ তোমার বন্ধ হবে, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস চলে যাবে, কোনো প্রকল্প থাকবে না কাজে। তাহলে তুমি ইনকাম করবে কোত্থেকে? পাবে কোত্থেকে? তাই না? সুতরাং এটা কখনোই আচ্ছা, তাহলে এই যে আমি যেটা বলছিলাম যে আম ফরেন এক্সচেঞ্জ এতে যখন আজকে আমার দেশে থেকে যখন আ জিনিস বিদেশে যাচ্ছে, তার যে আম জন্য আমি পাচ্ছি টাকা, সেটা ফরেন কারেন্সি, তাই তো? এই ডিমান্ড থাকবে একটা, এর একটা ডিমান্ড আছে। আর ফরেন কারেন্সি সাপ্লাই কত আছে। তাহলে এই ফরেন কারেন্সি ডিমান্ড আর ফরেন কারেন্সি সাপ্লাই মধ্য দিয়ে আমরা এক্সচেঞ্জ রেট ডিটারমিন করতে পারবো। এই এক্সচেঞ্জ রেট ডিটারমিন করা মানে ভীষণ জরুরি, যেখানে মানে কতটা আমি ট্রেড করব, কি পরিমাণ আর্নিংস আমার আসবে, এই জায়গাটা ডিটারমিনেশন এর জন্য। আচ্ছা। নেক্সট হচ্ছে প্রাইসেস অ্যান্ড ইনকাম পলিসিস। तो इकोनॉमिक्स क्या है? इकोनॉमिक्स मतलब प्राइसेस एंड इनकम रिलेटेड पॉलिसी, इम्पैक्ट हो रहा है, ठीक है? उसको যে हम दोनों तक জিনিসপত্রের দাম पे आ जाता है। যতটা কন্ট্রোলে রাখা যায়,
ইনফ্লেশন ভালো, কিন্তু বেশি পরিমাণে ভালো না। মানে খুব হালকা ইনফ্লেশন। অল্প ইনফ্লেশন যদি হয়, তাহলে প্রোডিউসারদের কাছে কিন্তু একটা বলতে পারো पर्सनल যে लेवल पे ইন্টেনসিভ টাইপের, যে माइक्रो में আমি যে জিনিসটা আজকে প্রোডাকশন করছি, আমার জিনিসের দাম কমবে না, আমি এর থেকে সামান্য বেশি হলেও পাবো। তাহলে সে কি করবে? উৎপাদন করতে আগ্রহী হবে এবং সে কিন্তু যখন বাজারে ছাড়বে জিনিসটা, সে আর্নিং করবে। আগের থেকে খুব সামান্য বেশি টাকা হলেও আসবে এবং এই সামান্য বেশি টাকা জনগণ কিন্তু দিতে সক্ষম। হ্যাঁ, ওই যে বললাম, বেশি বেড়ে গেলে তখন তো আর সম্ভব না জনগণের পক্ষে। জনগণের পক্ষে কখনোই বেশি টাকা দেওয়া সম্ভব না, সেটা কিন্তু অমঙ্গলজনক। माइक्रो का क्या होता है स्मॉल लेवल पे नैरो নেক্সট হচ্ছে हालांकि सिलेबस ইনকাম পলিসি। তাহলে জনগণ अलग अलग तरह से वेरी करता है ठीक है যাতে ইনকাম করতে পারে সেই পথ প্রশস্ত করা। मैक्रो का मतलब होता है लार्ज এই যে বললাম, वाइड বসিয়ে বসিয়ে টাকা দেওয়াটা কিন্তু নয়। ठीक है হ্যাঁ, তাতে তোমার ইনকাম হতে পারে। তুমি বলে আমি তো পেলাম। ठीक है এই যে তোমরা কন্যাশ্রী, যুবশ্রী এত কিছু টাকা পেতে যে, এগুলো কিছু তুমি বসে বসে পাচ্ছ, তার জন্য তুমি কি করছো? কিছুই করছো না। কিন্তু তুমি খুব খুশি। কেন? ওই টাকাটা নিয়ে তুমি একটা মোবাইল কিনছো, এ কিনছো। এটা তো আনপ্রোডাক্টিভ টাকা। কিন্তু তুমি এই টাকাটাই, যে তোমাদের মধ্যে অনেক বন্ধু-বান্ধবী আছে যারা ধরো সকালে কলেজ করো, দুপুরে কোথাও একটা কাজ করো। যারা এই কন্যাশ্রী বা এর যে টাকা যে পরিমাণ পাচ্ছ, সেই টাকাটা তোমারই এক বন্ধু বা বান্ধবী কোনো একটা শপিং মলে বা কোথাও একটা কাজ করে সেই টাকাটা মাসে উপার্জন করছে। তোমার থেকে ওই যে মেয়েটা বা ছেলেটা শপিং মলে কাজ করে যে টাকাটা রোজগার করছে, সেটা কিন্তু প্রোডাক্টিভ আর্নিং। সেটা কিন্তু দেশের জন্য ভালো। এই প্রোডাক্টিভ আর্নিং ভবিষ্যতে আরো ইনকাম করার পথকে প্রশস্ত করবে। তোমাদের পরবর্তী জেনারেশন, তারা আরো এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তাদের কাছে খুলে যাবে। আর লাস্টলি যেটা বলা, যে এমপ্লয়মেন্ট পলিসি। सबसे पहला चीज है बेसिक कंसेप्ट এমপ্লয়মেন্ট পলিসি मैक्रो इकोनॉमिक्स का সরকারের जो कंसेप्ट है उसके बारे में पढ़ेंगे मैक्रो इकोनॉमिक्स একটা নির্দিষ্ট পলিসি থাকবে में क्या क्या फैक्टर যে है क्या चीज से इम्पैक्ट होता है ये सब चीज আফটার नेशनल इनकम इनकम क्या चीज है এডুকেশন कैसे कैलकुलेट करते हैं उसमें क्या क्या चीज দেশের ইয়াং জেনারেশন नहीं करते हैं কিভাবে फिर आता है জব মার্কেটে কিভাবে job मॉडल সার্কুলেটেড হবে, सिंपल केंसियन मॉडल में इक्विलिब्रियम কোন কোন ক্ষেত্র ওপেনিং। আজকে এমন কিছু কাজ করার অপরচুনিটি না থাকাই ভালো, যেটা ন্যাশনাল মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেটে যার কোনো ভ্যালু নেই। তাহলে এক্ষেত্রে কি হবে? যে প্রোডাকশনসটা হবে সেটা কোনো সেলেবল না। কিন্তু আমি যদি এমন কিছু প্রোডাকশনস করতে পারি যেটা আমার কারেন্সি ভ্যালুতে তার অনেক বিস্তৃত দিক আছে, সেই দিকে লক্ষ্য রেখে সরকারকে যে এমপ্লয়মেন্ট পলিসি গ্রহণ করতে হবে, যাতে এই যে ইয়াং জেনারেশন যারা মানে আফটার এডুকেশন, সে যেখানেই হোক, যার যেমন ক্ষমতা বা আছে, সে সেরকম পড়াশোনা করুক। যে গ্রাজুয়েশনে পরে জবে ঢুকতে যেতে তাকে সেরকম জব ফিল্ড, হ্যাঁ, যে পোস্ট গ্রাজুয়েট বা আরো হায়ার লেভেল পড়া করে সে ঢুকতে তার জন্য সেই ধরনের জব মার্কেট, বা তোমার থেকেও আরো নিচে যারা আছে যাদের পক্ষে আর পড়া চালানো সম্ভব না, মাধ্যমিকের পরেই
তাকে একটা কোনো জবে ঢুকতে হচ্ছে, কারণ সে সংসারটা তার ওপরে হয়তো ন্যস্ত। তাহলে এরকম ব্যাপার যদি থাকে তাহলে সেভাবেই দেশে এমপ্লয়মেন্ট পলিসি হওয়া উচিত। সুতরাং এগুলো বলতে পারো যে একটা ইনস্ট্রুমেন্টাল টুলস অফ ম্যাক্রো ইকোনমিক্স, যে অবশ্যই এগ্রিগেটিভ পার্সপেক্টিভে জনগণের কল্যাণের দিকে তাকিয়ে আমাদের এই এমন কিছু টুলস ইমপ্লিমেন্ট করতে হবে যাতে করে দেশে প্রগতি কোন রকম ভাবে বাধাপ্রাপ্ত না। Any question? কারো কোনো প্রশ্ন আছে? স্যার বলছি 3 নম্বর পলিসিটা একটু আরেকবার বুঝিয়ে দেবেন? ফরেন ইকোনমিক পলিসি যে হচ্ছে এই যে এটা হচ্ছে ট্রেড। হ্যাঁ, আজকে আমার দেশ থেকে যখন কমোডিটি বিদেশে যাচ্ছে তাহলে কি হচ্ছে, তুমি নিজের এতেই দেখো, তুমি তোমার একটা দোকান আছে, তোমার দোকানে অনেক জিনিস আছে, কাস্টমার যত বেশি আসবে তত তোমার দোকানে জিনিস বিক্রি হবে, লাভ কার হবে? লাভ কার হবে বলো? কাস্টমারের না তোমার? আমার। তাহলে আর তুমি যদি দোকানে খালি জিনিস কেনো কিন্তু তোমার জিনিস বিক্রি হয় না, দোকানে অনেক কিছু জিনিস সাজিয়ে সাজিয়ে রাখছো কিনে কিনে, তাহলে কি হচ্ছে, সে কি তোমাকে এমনি এমনি জিনিসগুলো দিয়ে যাচ্ছে? তাকে তো তোমার দিয়ে দিতে হচ্ছে তার জন্য, তাহলে তোমার ফান্ডের টাকা তো চলে গেল, তোমার ক্ষতি। সেরকম ফরেন ইকোনমিক পলিসির মধ্যে দিয়েও ঠিক তাই, যে আমাকে সেই জিনিসটাই ইম্পোর্ট করতে হবে যেটা আমার পক্ষে বানানো সম্ভব না, আমার বানাতে গেলে অনেক বেশি কস্টিং পড়ে যাবে, আমি সেরকম জিনিস কম্পারেটিভ অ্যাডভান্টেজের মধ্য দিয়ে অন্য কান্ট্রি থেকে আনবো। আর বেশিরভাগ জিনিসের উপরই জোর দেবো কি, যাতে করে আমি এক্সপোর্ট করতে পারি। তাহলে এক্সপোর্ট যখন করবে অন্য দেশে, তুমি সেখান থেকে অর্থ পাবে। হ্যাঁ, এই অর্থ আমাদের দেশের পরিপ্রেক্ষিতে তুমি তো টাকাতে রুপিতে পাবে না, ডলারে পাবে। এই ডলার যত পাবে তত তুমি কি করবে, ডলার সেন্ট্রাল ব্যাংকে জমা রাখবে। তাহলে যত ফরেন কারেন্সি রিজার্ভ বাড়বে দেশের, বলতে পারো ইকোনমি অনেক বেশি আপলিফটেড হবে, সেই পরিমাণ অর্থ ভবিষ্যতে ছাপিয়ে মার্কেটে সার্কুলেটেড করা যাবে। দ্যাটস দ্য, বলতে পারো, হেলদি সিচুয়েশন অফ এনি ইকোনমি। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। Any more question? হাত না তুলে তুমি অন করে বলো। স্যার একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো যে আপনি বললেন স্কিমস আর নট গুড ফর ইকোনমি, তো স্কিমসের মাধ্যমে কি মানে জনগণের কি পারচেজিং পাওয়ার ইনক্রিজ হয় এবং তার ফলে কি ইনফ্লেশন হয়, তাই কি খারাপ? মানে এটা একটু যদি একটু বোঝান আমাকে। 100 ভাগ তাই, 100 ভাগ তাই। যে এতে আর ওই যে তোমার ইকোনমিতে মানে তুমি যত প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে, হ্যাঁ, আজকে ধরো তোমার পৈতৃক সম্পত্তি আছে, তুমি কি করো, বসে বসে খাও, তাহলে এটা কি হবে, একদিন তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তুমি হয়তো তুমি ভালোই জীবন কাটিয়ে গেলে, তোমার ছেলে কি খাবে, তার তো লাইফ শেষ। কিন্তু তুমি যদি কোনো ছোট চাকরিও করতে,
তুমি কাজ করে নিয়ে আসতে, সেই অর্থ তুমি সঞ্চয় করতে, কিছুটা তুমি স্পেন্ডিং করতে, তাতে কি হচ্ছে ভবিষ্যতের জন্য তোমার থাকতো, তাই তো? তো এখানেও ঠিক তাই, সরকার যদি এভাবে অযাচিত অর্থ তার যে এই ধরনের অর্থগুলো যে দিয়ে দিচ্ছে জনগণকে, কোথা থেকে দিচ্ছে? জনগণের ট্যাক্সের অর্থ যাচ্ছে, সেই টাকাটা কিসে কাজে লাগে? সেটা কোনো একটা ধরো ইনভেস্টমেন্ট করতো কোনো একটা ইন্ডাস্ট্রি স্থাপনের ক্ষেত্রে, বা কোনো একটা সড়ক নির্মাণের ক্ষেত্রে। তাহলে এগুলো হতো কি, যে ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করতো, इकोनॉमी का प्रोसेस का प्रोडक्शन इंक्रीज होगा তাই তো? ओवरऑल इकोनॉमी में, ठीक है, और उससे इकोनॉमी के ऊपर क्या हाँ, सर। आता है? হ্যাঁ, তাহলে এটা তো হচ্ছে না। इकोनॉमिक এই অর্থটা তোমার কি হলো, ফান্ড থেকে বেরিয়ে গেল। इकोनॉमी ओवर टाइम, তাহলে আস্তে আস্তে বেরোতে বেরোতে কি হচ্ছে, সরকারি কোষাগারে পরে টান পড়বে, एक्स्ट्रा टाइम नहीं, ठीक है, পরবর্তীকালে কি হবে, বন্ধ হবে। এই স্কিমে তো তুমি টাকা পাবেন, তখন দেবে কোত্থেকে সরকার? बोलते हैं পাবে না। लॉस ইভেন উপরন্তু তোমার যে মানে প্রোডাকশন করার যে বয়সটা ছিল যখন হইতে, তুমি যখন বুড়ো হয়ে গেলে তো আর তখন অর্থ উপার্জন করতে পারবে না। তাতে কি হলো, তোমার ভবিষ্যতের দিকে অন্ধকার, বা তোমার পরবর্তী জেনারেশনের ক্ষেত্রেও অন্ধকার। ड्राइव करते हैं, यानी कि সে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আর পাবে না, इन्वेस्टमेंट इन फिजिकल एंड কমে যাবে। কিন্তু এই সময়টা কি হতো, আরো অনেক এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়তো, তোমার পরবর্তী জেনারেশন তারা সেসব জায়গায় ঢুকতে পারতো। এগুলো তো কমে গেল না, অপরচুনিটিস গুলো। হ্যাঁ, এই ক্ষেত্রে অর্থ সাহায্য একটা বলবো যেটা ভালো, যেটা হচ্ছে তোমার ওয়েলফেয়ার স্কিম। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়া তো ওয়েলফেয়ার কান্ট্রি, ওয়েলফেয়ার দিকটাও লক্ষ্য করে। হ্যাঁ, ওয়েলফেয়ার কাকে, মানে পোর স্ট্রাটা অফ দ্য ইকোনমি, মানে খুবই যারা দরিদ্র, বলতে পারো লাইন বিলো পভার্টি লাইন, তাদের স্বল্প অর্থ সাহায্যের মধ্য দিয়ে মানে পভার্টি লাইন থেকে তুলে আনা। কিন্তু তারা যখন পভার্টি লাইন থেকে উপরে উঠে আসবে, তখন আর তাদের না দাও। এরকম ইকোনমিতে অনেক আছে, যে আমাদের হয়তো আমরা এটা চোখে এই শহরাঞ্চলে এটা দেখতে পাই না, কারণ শহরাঞ্চলে আমরা এরকমও দেখতে পাই, দেখো পেভমেন্ট ডুয়েলার্স রয়েছে, তারা কি করছে, যে বড় বাজার বা এসব জায়গায় অনেক তারা মুটেগিরি করে কাজ করে, তারা সব বিহার ফিহার ওসব দিকে থাকে, তারা এখানে আর কোনো ঘর জর দেয় না, কোনো একটা বাড়ির ছাদে রাতটা কাটিয়ে দেয়, কোনো ব্রিজের তলায় কাটিয়ে দেয়, আবার দিনের বেলা ওরকম কাজ করে, এরকম ভাবে অনেকে এরকম উপার্জন করে। হ্যাঁ, কিন্তু যারা আর এই খুব এই তুমি রুরাল সাইডে, হ্যাঁ, ইন্টেরিয়ার সাইডে, আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি না, অল ওভার ইন্ডিয়া সর্বত্র অনেক জায়গা আছে যেখানে তোমার মানে সেরকম ধরনের অপরচুনিটিস নেই। হ্যাঁ, একটা সময় ছিল, ধরো উড়িষ্যার সাইডে কালাহান্ডি, সেখানে না হতো বৃষ্টি, না হতো হ্যাঁ, সেখানকার লোকেরা কোনো ফসল ফলাতে পারতো না, হতো না, না খেতে পেয়ে জীর্ণ শীর্ণ অবস্থায় তারা ছিল, একদম রিকেটের মতো দেখতে ছিল এরকম। কালাহান্ডি নিয়ে অনেক আর্টিকেল ইকোনমিতে বেরিয়েছিল একটা সময়। তাহলে এই ধরনের লোকেদের তোমার অর্থ সাহায্য করে তাদেরকে মানে পভার্টি লেভেল থেকে তুলে আনা উচিত। কিন্তু তারা যখন একটা মানে তাদের এই ধরনের করে কোনো মানে কাজ করার পরিবেশ তৈরি করে দেওয়া, তারা যাতে ইনকাম করতে পারে, তারপরে ভবিষ্যতে তারা যখন আবার ভালো হয়ে গেল, তাদের আবার সেই অ্যালাউন্সটা দেওয়া বন্ধ করে দাও, আর দেবে না। এটাই উচিত এই ধরনের, মানে এটাকে বলতে পারো যে মানে দেশের ইকোনমি ওয়েলফেয়ার সাইড। কিন্তু এই ওয়েলফেয়ার এরকম ভাবে দান ছত্র সকলের জন্য কখনোই মঙ্গলজনক নয়। কিন্তু আমরা তুমি বলো আমি বলো সবাই, আমরা যদি এরকম ভাবে সরকারের কাছে টাকা পাই, মনে মনে খুব খুশি, আমি তো পেলাম, আমি এক্সপেন্ডিচার করব। কিন্তু যেটা
আনহেলদি অফ ইকোনমি ভবিষ্যতের জন্য ভালো নয়। বুঝতে পারলে আমার কথাটা? ইয়েস স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আর এনি মোর কোয়েশ্চেন? আচ্ছা, নেক্সট আসছি টপিকসে, ক্লোজড ইকোনমি এন্ড ওপেন ইকোনমি। ক্লোজড ইকোনমি হচ্ছে বদ্ধ অর্থনীতি, আর ওপেন ইকোনমি উন্মুক্ত অর্থনীতি। যে যে ইকোনমি তোমার ট্রেড করে না, এই যে একটু আগে আমি ট্রেড পলিসি বললাম, যে কোন রকম ট্রেড প্রসিডিউরসে অংশগ্রহণ করে না, তাকে বলা হয় ক্লোজড ইকোনমি। মানে সেই দেশ থেকে কোনো দ্রব্য বিদেশে যায় না, বা বিদেশ থেকে কোনো দ্রব্য সেই দেশে আসে না। তার মানে কি, there is no export as well as import, that is closed economy. আর ওপেন ইকোনমি কি, যে দেশে তোমার ট্রেড প্রসিডিউরস, ট্রেড অ্যাক্টিভিটিস আছে with other countries in regard of exchange of goods and services, then the economy can be regarded as the open economy. গুডস এন্ড সার্ভিস যেখানে বহাল আছে, মানে তোমার দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, অন্য দেশ থেকে তোমার দেশে আসছে, দ্যাট ইজ ওপেন ইকোনমি। এখন এই ক্লোজড ইকোনমি একটা সময় ছিল, ছোট ছোট কিছু কান্ট্রি, সিরিয়া ফিরিয়া কিছু ছিল, চিলি, এগুলো ছিল, কিন্তু ঘানা, কিন্তু এখন আর যত ছোট কান্ট্রি হোক ক্লোজড ইকোনমি আর নেই। সব কান্ট্রি কিন্তু এখন ট্রেড করে, কারণ ট্রেড ছাড়া কখনো ইকোনমিক প্রোগ্রেস হবে না। তোমার দেশে যেটুকু রিসোর্স আছে সেটুকু রিসোর্সকেই তুমি উৎপাদন কাজে লাগাও, এবং তোমাকে ফাইন্ড আউট করতে হবে ইন্টারন্যাশনালি কোন কান্ট্রির সঙ্গে তোমার এই অল্প পরিমাণ দ্রব্যেরও আদান প্রদান করা যায়। তাতে নো ট্রেড কান্ট্রি, তার যা ইকোনমিক সিচুয়েশন, তার থেকে ট্রেড ইনভলভ কান্ট্রি ইকোনমিক সিচুয়েশন কিছুটা হলেও বেটার। সুতরাং ট্রেড অ্যাক্টিভিটিস অবশ্যই দরকার ওপেন ইকোনমি। তবে এটা আমি কনসেপ্টটা পড়ালাম ঠিকই, আমরা এই সিলেবাসে থার্ড চ্যাপ্টার থেকে যেটা পড়বো, থার্ড ফোর্থ এইসব জায়গায় আমাদের সিলেবাসে সিম্পল কেনশন, কমপ্লিট কেনশন মডেল নেই তোমাদের সিলেবাসে। হ্যাঁ, সুতরাং সিম্পল কেনশন মডেলে আমরা কিন্তু ক্লোজড ইকোনমি অ্যাজিউম করে নেব, আমরা ওপেন ইকোনমি নিয়ে পড়বো না। কেন? ফর সেক অফ সিম্পলিসিটি, ঠিক আছে? আর কমপ্লিট কেনশন মডেলে ওপেন ইকোনমি আছে, কিন্তু সেটা তোমাদের সিলেবাসে দেয়নি। ভালো হয়েছে, তোমাদের চাপ কমে গেছে। ওপেন ইকোনমি নিয়ে কাজ করতে গেলে ওগুলো আরো শক্ত হতো, তোমাদের কাছে একটু অসুবিধাই হতো। আচ্ছা, নেক্সট যেটা বলার, তোমার ভলান্টারি অ্যান্ড ইনভলান্টারি আনএমপ্লয়মেন্ট। এই যে আনএমপ্লয়মেন্ট অনেক রকম আছে, ফ্রিকশনালে সেগুলো, কিন্তু এখানে যেটা আমি দুটো বলবো, ফ্রিকশনাল, সাইক্লিক্যাল, এগুলো আছে, সেগুলো আমি এই সেমিস্টার 2 তে পড়াবো না,
সেগুলো তোমাদের সেমিস্টার 3 তে আমি পড়াবো সেই জিনিসগুলো। এখানে আমি দুটোই স্যার ভলেন্ট্রির সাথে আরেকটা কি বললেন? হ্যাঁ হ্যাঁ ভলেন্ট্রির সাথে আরেকটা কি বললেন? ভলেন্ট্রি অ্যান্ড ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। ইনভলেন্টরি। ওকে স্যার, থ্যাংক ইউ। মানে ভলেন্টারি হচ্ছে ইচ্ছাকৃত বেকারত্ব, ইনভলেন্টারি হচ্ছে অনিচ্ছাকৃত বেকারত্ব। হুম, দেখো আমি একটা খুব বাংলা এক্সাম্পল বুঝে যাবে। আজকে তুমি যে গ্রাজুয়েশন করছো, গ্রাজুয়েশন করার পর তুমি বললে আমি এখন বেকার, গ্রাজুয়েশন হয়ে গেছে, তুমি এখন বেকার, তুমি একটা কাজ চাও, তুমি একে বলছো তাকে বলছো, ঠিক আছে। এবার একজন তোমাকে অপরচুনিটিস দিল যে অমুক জায়গায় মাটি কাটার কাজ আছে, ভালো টাকা দেবে তোমাকে, তোমাকে করার জন্য। তুমি বলে আমি গ্রাজুয়েশন করে মাটি কাটার কাজ করব, করব না। তুমি তো অপরচুনিটিস পেয়েছিলে, কিন্তু তুমি করলে না, তো তুমি কি থাকলে, বেকার থাকলে। বা এরকম ধরো তুমি আফটার গ্রাজুয়েশন তুমি একটা কাজ পেলে, কি হলো, মাসে তোমাকে ৮,০০০ টাকা দেবে, তোমার সকাল 10টায় অফিসে ঢুকতে হবে, রাতে ৮টা ৮:৩০টায় বেরোতে হবে, মানে প্রচন্ড খাটনি। তুমি কিছুদিন করার পরে দেখলে ওই পোষাচ্ছে না, তুমি ছেড়ে দিলে, তো তুমি বেকার থাকলে। কিন্তু তুমি তো ৮,০০০ টাকার একটা কাজ পেয়েছিলে, করলে না কেন? এটা হচ্ছে ভলান্টারি। আর ইনভলান্টারি কি, তুমি চাইছো কিন্তু পাচ্ছ না। এই যে ধরো আজকে So yeah, you have to প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলের টিচার নেওয়া হয়। কত টিচার নেবে? 10,000 টিচার নেবে। এবার ব্যাংকের মাধ্যমে তোমার ফর্ম বেরোবে, জমা দিতে হবে, তারপরে রিটেন টেস্ট হবে, তারপর তার থেকে নাম উঠলে তোমার ইন্টারভিউ হবে, তারপর তুমি পোস্টিং পাবে। 10,000 নেবে। এবার তাতে অ্যাপ্লিকেশন জমা পড়লো 10 লাখ। এই 10 লাখ সবাই তো ওই সরকারি প্রাইমারি স্কুলে টিচার হতে চায়, কিন্তু 10,000 আলটিমেটলি যারা পোস্টিং পেল কজন পাবে? 10,000। তাহলে অ্যাপ্লাই করেছিল কি 10 লাখ, তা 9,90,000 এরা পেল না কাজটা। তো এরাও তো কাজটা চেয়েছিল, তারা এরা চাইবা সত্ত্বেও কাজটা পেল না। ইনভলান্টারি আনএমপ্লয়মেন্ট, অনিচ্ছাকৃত বেকারত্ব। কনসেপ্ট গুলো বোঝা গেছে? ইয়েস স্যার। তাহলে হ্যাঁ, ডেফিনেশন আকারে বলি যে ভলান্টারি unemployment refers to the phenomena for which a part of the total workforce is not willing to be employed in any job opportunities at the going wage rate. এটাই হচ্ছে ভলান্টারি আনএমপ্লয়মেন্ট। আর ইনভলান্টারি কি, যে refers to that phenomenon for which a part of the total workforce is not getting any job opportunities at the going wage rate to be employed, though they are highly willing to have it. এটাই হচ্ছে বলতে পারো ডেফিনিশন। এরই পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট টার্ম ফুল এমপ্লয়মেন্ট, যেটা ম্যাক্রো ইকোনমিক্সে খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ফুল এমপ্লয়মেন্ট টার্ম, ফুল এমপ্লয়মেন্ট কি, যা কোন একটা কান্ট্রিতে
ফুল এমপ্লয়মেন্ট থাকা মানে কি, যে কোন একটা কান্ট্রিতে তার মানে কি কেউ বেকার নেই এটাই মনে করবে, তা কিন্তু নয়। সেখানে কোনো ইনভলান্টারি আনএমপ্লয়মেন্ট সেখানে থাকছে না। যে একটা প্রিভেলিং ওয়েজ রেটে যতজন কাজ করতে আগ্রহী তারা যদি সবাই কাজটা পায় তাহলে আমরা তাকে বলছি ফুল এমপ্লয়মেন্ট। কিন্তু ওই প্রিভেলিং ওয়েজ রেটে তুমি যদি কাজটা করতে আগ্রহী না থাকো তাহলে তো তুমি সেখানে যাচ্ছই না, সেখানে বেকারত্ব, সেটা কিন্তু ধরার মধ্যে হবে না। একটা নির্দিষ্ট ওয়েজ রেটে যতজন কাজ করতে আগ্রহী ততজন যদি কাজটা পেয়ে যায় তাহলে কোনো আনএমপ্লয়মেন্ট। যে থিওরিটিক্যাল আইডিয়া, আমরা ম্যাক্রোইকোনমিক্সে অনেক মডেল করার সময় এই অ্যাজাম্পশনটা করে নিই, তার কারণ যাতে করে আমাদের মডেল ডেভেলপমেন্টে কোনো সমস্যা না হয়। অ্যাকচুয়ালি ফুল এমপ্লয়মেন্ট মানে দেশে কোনো বেকারত্ব নেই তা কিন্তু নয়, বেকার থাকতেই পারে। আজকে তুমি ভারতের মতো কান্ট্রিতে রাস্তাঘাটে প্রচুর বেগার আছে, বেগার থাকা মানে কি, এরা কাজ করে না, আনএমপ্লয়েড, তাই তো? আমেরিকায় গেলে পথে ঘাটে সেভাবে তুমি বেগার দেখতে পাবে না। তাহলে কি তুমি বলবে যে আমেরিকাতে বেগার নেই, আনএমপ্লয়মেন্ট নেই? তা কিন্তু নয়, সেখানেও আছে, সেখানেও আছে। হ্যাঁ, আমাদের মতো এতটা প্রকট নয়, আছে। আর লাস্ট একটা আইটেম পড়াই, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। যে স্ট্যান্ডার্ড অফ লিভিং ম্যাক্রোইকোনমিক্সে খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, আমরা যেটা ন্যাশনাল ইনকামের মধ্যে গিয়ে দেখতে পাবো। এটাকে বলা হয় যে as the degree of comforts that the inhabitants of the country can enjoy from the respective society. যে in the poor developing countries standard of living of the people is very low compared to the developed countries. যে আজকে এই যে তুমি জীবন ধারণ করছো, তোমরা আমাদের কলেজেই যে সবাই পড়ছো, দেখো অনেকজন অনেক রকম বাড়ি থেকে আসছো, সবার পারিবারিক ইনকাম এক নয়। কারো পারিবারিক ইনকাম অনেক বেশি, আবার কারো পারিবারিক ইনকাম খুব কম। হ্যাঁ, তা যার পারিবারিক ইনকাম খুব ভালো সে কি হচ্ছে একটা দৈনন্দিন জীবন তার খুব ভালো কাটছে। কিন্তু যার পারিবারিক ইনকাম খুব কম তাদের দৈনন্দিন জীবনে নানা রকম অর্থনৈতিক সমস্যা অ্যারাইজ করছে। সেরকম একটা দেশের ক্ষেত্রেও তাই। দেশের যদি পার ক্যাপিটা ইনকাম ভালো হয়, মানে মাথাপিছু আয় ভালো হয়, তাহলে দেশের জনগণের এই স্ট্যান্ডার্ড অফ লিভিং ভালো। কিন্তু মাথাপিছু আয় পার ক্যাপিটা ইনকাম যদি নিম্নমানের হয় তাহলে দেশের বেশিরভাগ জনগণই ভালো মতো জীবন ধারণ করতে পারে না। দ্যাটস অল অফ ইয়োর মোটামুটি একটা মানে রাফ আইডিয়া ফার্স্ট চ্যাপ্টারের উপরে দিলাম। মানে এর মধ্যে থেকে আমি যা যা পড়ালাম এর মধ্যে থেকেই তোমার কয়েকটা প্রশ্ন থাকবে 2 নম্বরের। এতে
2 নম্বরের প্রশ্ন যে এই চ্যাপ্টার ছাড়া অন্য প্রশ্ন থেকে চ্যাপ্টার থেকে থাকবে না তা কিন্তু নয়, থাকবে, কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন ছাড়া 5 নম্বর বা 10 নম্বরের কোনো প্রশ্ন আসবে না, কিন্তু সেকেন্ড চ্যাপ্টার থেকে 2 নম্বর বা এই 2 নম্বর হতে পারে, 5 নম্বর হতে পারে, 10 নম্বর হতে পারে প্রশ্ন। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই ছাড়ছি, টাইম মোটামুটি হয়ে এসছে এতে। নেক্সট আবার আমি জানিয়ে দেবো তোমাদের সবাই, কিন্তু আমি বারবারই বলছি যেটা ভালো করে পড়ার দিকে জোর দাও, নাহলে কিন্তু সমস্যা হবে। ভালো করে পড়ো। কারো যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন ইত্যাদি থাকে, আমি শুক্রবার কলেজে যাব 9টা নাগাদ, এসে আমার সঙ্গে দেখা করে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে স্যার, একটা জিনিস জিজ্ঞেস করবো আমি, নিশ্চয়ই বলো। সেটা হলো যে কলেজে আমাদের কি আইটি ক্লাস হচ্ছে? একটা বোধহয় ডিকে স্যার একটা কি রুটিন দিয়েছিলেন না আইটি হ্যাঁ, ক্লাস? দিয়েছে, উনি বলেছেন 1 জুন থেকে স্টার্ট হবে, তো তাহলে ওটা কি স্টার্ট হচ্ছে, মানে চলছে আমাদের? উনি দিয়ে থাকেন তাহলে এটা আইটি ক্লাস বলতে গেলে তোমার যেটা প্র্যাকটিক্যালের কথা দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, প্র্যাকটিক্যালটা তো আমরা করাই না, ওই যে আমাদের কলেজে যে কম্পিউটার ডিপার্টমেন্টটা ঢুকতেই দেখো তো, বিল্ডিং এ ঢুকতেই হ্যাঁ, বাঁদিকে হ্যাঁ, ওইখানে কিন্তু করানো হয়। হ্যাঁ, হচ্ছে তো, মানে স্টার্ট হয়ে গেছে ওটা? ওটা হ্যাঁ, ওটা অফলাইনে হচ্ছে না? তোমার রোল নাম্বার অনুযায়ী যেদিন ডেট থাকবে সে যে টাইম থাকবে। ওকে স্যার, ওকে স্যার। তোমার ধরো আজকেই অনেকগুলো স্লট আছে, 1 ঘন্টা না 1.5 ঘন্টা করে স্লট গুলো দেওয়া থাকে, অনেকগুলো আছে, 2-3টে হয়তো থাকবে। এবার তোমার যে স্লটে তোমার পড়েছে তোমাকে সে টাইমেই যেতে হবে, অন্য টাইমে গেলে কিন্তু ওনারা করতে দেবেন না। ওকে স্যার, ওকে স্যার, মানে ওটা স্টার্ট হচ্ছে, মানে কন্ডাক্টেড হচ্ছে রেগুলারলি, মানে আমি যেতে পারি? ওখানেই হবে, ওকে ওখানেই স্যার, ওকে, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে থ্যাংক হবে। ইউ আর স্যার। প্রজেক্টে একটা খাতা করতে হবে, এগুলো আমরা সব পরে বলে দেবো। প্রজেক্টে খাতা করতে যেমন তোমরা ইডি প্রজেক্ট করেছিলে, সাইন করিয়ে নিয়েছিলে, সেরকম আমাদের দিয়ে সাইন করাতে হবে, ওখানে করতে হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। আবার বাইরের এক্সটার্নাল ইডিতে তোমাদের তো এক্সটার্নাল এক্সামিনার আসেননি, কিন্তু এই আইটিতে কিন্তু এক্সটার্নাল এক্সামিনার আসবেন। আর আমি সবাইকেই বলি যে প্রজেক্ট করলে যাই করো, যে প্রজেক্ট করছো সেখানে কিন্তু ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাবে। বহু জনে কিন্তু প্রজেক্ট পরীক্ষার নাম্বার খুব খারাপ, তুমি না পড়ে পরীক্ষায়, আর এখানে তো এক্সটার্নাল আসবেন, তিনি যা জিজ্ঞেস করবেন তুমি যদি সেটা বলতে না পারো, ওনারা কিন্তু কম নম্বর দিয়ে চলে যাবেন। সুতরাং প্রজেক্ট যেটা করবে সেটা ভালো করে পড়ে যাবে, ওয়াকিবহাল থাকবে, সেখান থেকে তোমাকে যেরকম প্রশ্ন করে তুমি যেন বলতে পারো। হ্যাঁ, অনেক সময় 1টা-2টো বলতে পারলে না, সেখানে ওনারা অন্য ভাবেও প্রশ্ন করেন, সেটা অন্তত বলো। আমি কিছুই বলতে পারবো না, তাহলে তো তুমি নম্বর পাবে না। এগুলো প্রথম থেকে বলে রাখছি, সে মতো বাড়িতে প্রিপারেশন নাও, যাতে করে ওভারঅল পয়েন্টটা যেন বিকমে বাড়ে। পয়েন্ট কমে গেলে কিন্তু ক্ষতি আছে ভবিষ্যতে। ওকে, হ্যাভ আ গুড ডে, ছাড়ছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। Thank you, sir.